আসসালামু আলাইকুম। পরিমিতির 16.4 আমরা আজকে ঘনবস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ঘনবস্তুর মধ্যে প্রথম হচ্ছে আয়তকার ঘনবস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো আয়তকার ঘনবস্তুটা কি? আয়তকার ঘনবস্তু হচ্ছে যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। দেখো এটার কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার উচ্চতা আছে। এটা হচ্ছে একটা আয়তকার ঘনবস্তু, কারণ প্রতিটা তল এক একটা আয়তকার ক্ষেত্র। এই যে আমরা যদি এইটা বলি, এটা একটা আয়তকার ক্ষেত্র, আবার এটা একটা আয়তকার ক্ষেত্র, আবার যদি আমরা এই পার্টটাকে বলি তাও একটা আয়তকার ক্ষেত্র। এখন এইটার তিনটা দিক আছে। কয়টা? তিনটা। কি কি? এই একটা মাপ দৈর্ঘ্য, তারপরে এই একটা মাপ প্রস্থ, তারপর এই একটা মাপ উচ্চতা। এখন আমরা যদি এই আয়তকার ঘনবস্তুটার দৈর্ঘ্য দেই, দেখো আয়তকার ঘনবস্তুটার দৈর্ঘ্য যদি বলি এ, তারপরে প্রস্থ যদি বলি বি, আর একটা আছে উচ্চতা যদি ধরি সি। এখন আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখছো। যেমন এইটাকে আমরা কি ধরলাম? এ, আর এইটাকে কি ধরলাম? বি। তাহলে এ আর এই যে বি, এটাকে যদি দৈর্ঘ্য ধরি, এটা যদি প্রস্থ ধরি, তাহলে এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। অবশ্যই পাবো, কারণ এ আর এটা বি, এ বি। তাহলে আমরা একটা ধারের ক্ষেত্রফল বের করলাম, এ বি। ক্লিয়ার? তাহলে এইটুকু দেখো, এইখানে 6টা তল আছে। তাহলে এইটার ক্ষেত্রফলকে আমরা যদি 2 দ্বারা গুণ দিই, তাহলে এইটার ক্ষেত্রফল আর এই পাশে যে ক্ষেত্রফল আছে, এই দুইটা কিন্তু একসাথে বের হয়ে যাবে। এরপর দেখো এটা ছিল বি আর এইটা ছিল আমাদের কিন্তু সি, রাইট? তাহলে এইটুকুর ক্ষেত্রফল কীভাবে বের করবে? দেখো, তাহলে আমরা কিন্তু ধরছিলাম এটা এ, এটা বি, এটা সি। তাহলে এই যে বি আর সি গুণ করে দিল বিসি, এইটার ক্ষেত্রফল পেয়ে যাব। কোনটা? বিসি। তো এরকম তল আছে কয়টা? 2টা। এই একটা আর এই পাশে একটা, 2টা। এই জন্য 2 দ্বারা গুণ দিয়ে দেবো। সিমিলারভাবে আমরা যদি এইটার ক্ষেত্রফল বের করতে চাই, দেখো এটা কত ধরছি মনে আছে? এ, আর এটা হচ্ছে সি, তাহলে এসি। তো এখানে আমরা লিখতে পারি এসি অথবা সি এ, একটা লিখলেই হবে সি এ 2। তাহলে আমরা এইটাকে বলতে পারবো যে এই যে আয়তকার একটা ঘনবস্তু আছে, এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রই এটা হচ্ছে সমগ্র তলের। এখানে 2 কমন নিতে পারো, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। বিষয়টা হচ্ছে এই যে এ বি বিসি সি এ, 3টা তল, মানে এই একটা, এই একটা, এই একটা, এই 3টা তলের ক্ষেত্রফল যা হবে, বাকি যে 3টা তল থাকে ক্ষেত্রফল সেম। এই জন্য আমরা এটাকে 2 দ্বারা ইন্টু করে দেবো। তাহলে এটা কিসের সূত্র? আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এরপর আয়তকার ঘনবস্তুর দেখো এটা 2 নম্বরে। 1 নম্বরে দেওয়া আছে কর্ণ নির্ণয়। এটা কর্ণ জিনিসটা কি? এই যে আয়তকার ঘনবস্তু, এইটার কর্ণ বলতে আমরা একটা আয়তক্ষেত্র যদি অঙ্কন করি, দেখো যে কোনো জায়গায় একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম, এই যে আয়তক্ষেত্র। তো এটা কর্ণ কি শিখছি আমরা? এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দৈর্ঘ্য, আবার এটা থেকে এটা আর একটা কর্ণ। এখন যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, মানে যার 4টা বাহু সমান, তাহলে কর্ণ কোনটা? এইটা। তাহলে এরকম করে কর্ণ, তাই না? এখন এইটার কর্ণ কোনটা? এইটার কর্ণ হবে, একটু বোঝার চেষ্টা করো, এই কোণা থেকে এই মাথা পর্যন্ত যে দূরত্ব, সেটাই এটার কর্ণ। ভালো করে, যে এইটার এই যে আয়তকার একটা বস্তু, হ্যাঁ, ঘনবস্তু, তো এই উপরের সাইড থেকে এই কোণা থেকে এই কোণা না, এই কোণা থেকে একদম ভিতর দিয়ে এই নিচ পর্যন্ত যে দৈর্ঘ্য হবে, সেটাই হচ্ছে তার কর্ণ। আবার এইখান থেকে এইটার নিচ পর্যন্ত একটা কর্ণ, আবার এইটা থেকে এইটার নিচ পর্যন্ত একটা কর্ণ। তো এটা কয়টা কর্ণ থাকবে? 4টা কর্ণ থাকে। এই যে আয়তকার ঘনবস্তু, এটা 4টা কর্ণ আছে। তাহলে এই যে কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে, এক কথায় যদি বলি আমরা, যে √, আমরা কিন্তু আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ যদি বি থাকতো, তাহলে কর্ণ নির্ণয়ের সূত্র শিখছিলাম √a² প্লাস b²। তো এটাও সিমিলারভাবে এখানে যেহেতু 3টা সাইড আছে, তাহলে √a² প্লাস b² প্লাস c²। এইটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর কর্ণ নির্ণয়ের সূত্র। ক্লিয়ার? তাহলে এটা আমরা অন্যভাবেও বের করতে পারি। যেমন
এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত উপরে, এই মানে একটা সারফেস, একটা তলের কর্ণ কত, √a² + b² হবে, রাইট? তো আমরা যদি এখন চিন্তা করি যে এই কোণা থেকে এই নিচ কোণা পর্যন্ত, আবার এই নিচ কোণা থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই নিচ পর্যন্ত একটা সমকোণী ত্রিভুজ, যেখানে সমকোণী ত্রিভুজটার ভূমি হচ্ছে এইটা আর উচ্চতা হচ্ছে সি, তাহলে আমাদের বের করতে হবে অতিভুজ। তাহলে এটার কর্ণটা অতিভুজটা ওইভাবে চিন্তা করলে এই সূত্রই চলে আসে। যাই হোক, তাহলে এটা মুখস্থ করে রাখবা যে আয়তকার ঘনবস্তুর কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √a² + b²+c²। এরপর হচ্ছে আয়তন। আয়তন জিনিসটা কি দেখো, অনেকে এই আয়তন জিনিসটা জানো না। আসলে আয়তন জিনিসটা কি? আয়তন হচ্ছে যে জায়গা, পরিমাণ। ধরো এই রুমটার কতটুকু মানে শূন্যে কতটুকু জায়গা আছে সেটা তার আয়তন। এখন দৈর্ঘ্য ধরো 5 মিটার, প্রস্থ ধরো 3 মিটার আর উচ্চতা 2 মিটার, তা 3 × 5 = 15 আর উচ্চতা 2 দ্বারা গুণ দিলে 30। তো এটার আয়তন হচ্ছে 30 মিটার কিউব। এখন এটা দ্বারা কী বোঝায়? তাহলে আয়তন মানে হচ্ছে যে বর্গাকার কোনো ব্লক, যেমন এটা তো মিটারে মেপে নিছো না, যে দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 2 মিটার, তাহলে এটা বর্গাকার যে যে মানে বর্গাকার ব্লকের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। এইরকম করে এই রুমটা কয়টা ব্লক রাখা যাবে? 30টা ব্লক রাখা যাবে। তাহলে যেমন একটা আয়তকার, এইটা একটা রুম হিসাবে চিন্তা করতে পারো যে এই আয়তকার একটা ঘনবস্তু, এটা একটা রুম। হ্যাঁ, রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার, উচ্চতা 2 মিটার। তাহলে 3টা যদি গুণ করো তাহলে কত আসবে? 30। এই 30 মিটার কিউব। এটা দ্বারা বোঝায় যে তুমি এই যে বক্সটার ভিতরে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, মানে এটা একটা ঘনক আকৃতির একটা ব্লক যেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, সেরকম করে 30টা ব্লক রাখতে পারবা। এটাই হচ্ছে তার আয়তন। তাহলে আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে এ বি সি, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা গুণ করে দাও, আয়তন বের হয়ে যাবে। এটা ছিল আমাদের আয়তকার ঘনবস্তু। এরপর পরে দেখো এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা পারবা। 28 নম্বর একটা অঙ্ক আছে, দেখো এটা আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এত এত, এর সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন বা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে 3টা সূত্র শিখেছি, সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণ, আয়তন, এই 3টা দিয়ে করে ফেলবো, হয়ে যাবে। এরপর ঘনক। ঘনক জিনিসটা কি দেখো, আয়তকার ঘনবস্তুর সাথে ঘনক সিমিলার। কিভাবে সিমিলার? এখানে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা মাপের, আর ঘনক হচ্ছে যার, এই যে তোমরা কিউব যে খেলা মিলাও না, এই যে কিউব আকৃতির যে থাকে, কিউবটা কি আসলে? যার দৈর্ঘ্য যা হবে, প্রস্থ সেম হবে, উচ্চতাও সেম হবে। এরকম করে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সেম থাকলে তাকে বলা হবে ঘনক। যেমন আমরা একটা দেখাই তোমাদের, দেখো এটা কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ দুইটা সেম, আর উচ্চতাটাও তুমি সেম ধরতে পারো, তাহলে এটা একটা ঘনক আকৃতির। তাহলে ঘনকের ক্ষেত্রে আমরা বলবো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি সেম, মানে যাহা এ তাহাই বি তাহাই সি। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টাকেই আমরা এ ধরে নিতে পারি। এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে সবগুলো এ, ঠিক আছে? তাহলে এখন এইখানে তুমি যদি এ বসাই দাও, অথবা তুমি যদি চিন্তা করো যে একটা ঘনক আকৃতি, যেমন এটা দৈর্ঘ্য এ, প্রস্থ এ, এইটা ক্ষেত্রফল কত? a², কত? a²। আর ঘনক আকৃতির বস্তুর 6টা তলই সমান, তাহলে এটা a², 6টা তল 6a² হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², রাইট? কারণ 6টা সেম মাপের তল আছে। আর কর্ণ হচ্ছে, যেমন দেখো এখানে এ, তাহলে বিটাও হয়ে যাবে এ, সিটাও হয়ে যাবে এ, তাহলে a², কয়টা a² হবে? 3টা a²। আমরা এটা দিয়ে লিখি, তাহলে 3a²। তার মানে এই রুটটা আছে 3-এর উপরে, √3, আর স্কোয়ারের রুটে কাটাকাটি এ। তাহলে ঘনকের কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √3a। বর্গের একটা বাহু এ, প্রস্থ বি, মানে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়
আমরা কর্ণ নির্ণয়ের একটা সূত্র মুখস্থ করতে বলছিলাম √2a, ঠিক আছে। আর ঘনকের কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √3a, ক্লিয়ার। আয়তন, আয়তনের বেলা ওই যে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ, তাহলে হয়ে যাবে এ কিউ। বিষয়টা হচ্ছে যে কোনো জিনিস যদি সমানভাবে বেড়ে ওঠে নিচ থেকে উপর দিকে, সমানভাবে কীভাবে বেড়ে উঠবে, যেমন তলার যে জায়গাটা সেইভাবে সমানভাবে পিলার বেড়ে উঠলো। তো এখানে তুমি তলার ক্ষেত্রফলটাকে উচ্চতা দ্বারা গুণ দিলেই আয়তন বের হয়ে যাবে। ধরো একটা সিলিন্ডারিক্যাল শেপ, এটা সিলিন্ডার কীরকমের, যেমন এটা গোল, দেখো এটা এই জায়গায় যতটা গোল, একদম গোল হিসাবে চিন্তা করো। তো এটা যদি গোল হয়, সমানভাবে বেড়ে উঠছে না, তাহলে এই তলার ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ দেবা, তাহলে আয়তন বেড়ে যাবে। তাহলে যে কোনো জিনিস এটা গোল আকৃতির হোক, ত্রিভুজ আকৃতির হোক, চতুর্ভুজ, পঞ্চভুজ, যেভাবেই হোক না কেন, সমানভাবে যদি বেড়ে ওঠে তাহলে তলার ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ দেব, আয়তন বেড়ে যাবে। এটা যদিও আছে আমাদের সামনে 3 নম্বরে। তাহলে ঘনকের আমরা সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণ আর আয়তন নির্ণয়ের সূত্র শিখলাম। এইখানে 29 নম্বর একটা অঙ্ক আছে, দেখো একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গফিট, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা 29 নম্বর দেখো, একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কোনটা, 6a², যদি ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য এ হয়, এই যে 6a², তো যেহেতু 96 বলছে তাই ইকুয়াল আমরা 96 দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এরপরে a² সমান 16 আসবে, 6 16 96, এ সমান কত আসবে, 4 আসবে। এটাকে রুট করলে প্লাস মাইনাস আসলেও প্লাসটা লিখবো আমরা, মাইনাসটা লিখবো না, কেন, কারণ দৈর্ঘ্য তো আর মাইনাস হতে পারে না। তো ঘনকের একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে এ, কর্ণ নির্ণয়ের সূত্র এইমাত্র কি শিখলাম, √3a, এখানে লাগাই দাও এ 4, তাহলে 4√3, এটা হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্য। সিম্পল, সূত্র পারলে অঙ্ক একদম সহজ। এরপর দেখো এখানে বেলন, তা বেলনের বিষয়টা হচ্ছে সিলিন্ডার। তা আমরা কিছুক্ষণ আগে দেখালাম, ধরো এই খাতাটা একটা সিলিন্ডার, ক্লিয়ার। এটা হচ্ছে একটা গোল বৃত্তাকার। এখন এই বৃত্তটুকুর যদি ব্যাসার্ধ জানো তাহলে কিন্তু তুমি অবশ্যই ক্ষেত্রফল বের করতে পারবা। তাহলে ধরো এটার এই যে গোলটুকু এতটুকু, যার ব্যাসার্ধ দেওয়া আছে আর এটার লম্বা কতটুকু, এটা হচ্ছে উচ্চতা ধরলাম আমরা h, ক্লিয়ার। এখন দেখো এই তলাটুকুর ক্ষেত্রফল কত হবে, তলাটুকুর ক্ষেত্রফল হবে πr², কারণ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখছো, বৃত্তের ক্ষেত্রফল কি πr², না, এর আগের 16.3-এ কিন্তু আমরা শিখছি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², ক্লিয়ার। তাহলে তুমি এইটার ক্ষেত্রফল পাইলাম, এটা ধরো ঢাকা আছে, ঢাকনা দ্বারা, মানে এইটাও একটা সারফেস, এখানে হয়তো বা ফাঁকা, বাট এটা ধরো সারফেস, তাহলে এইটার ক্ষেত্রফল হচ্ছে এইটাকে যদি 2 দ্বারা গুণ দিয়ে দাও তাহলে এই পাশের ক্ষেত্রফল এই পাশের ক্ষেত্রফল পেয়ে যাবে না, অবশ্যই পেয়ে যাবা। তাহলে আমরা কিন্তু এই পাশের ক্ষেত্রফল বের করলাম। এরপর আমাদের কি লাগবে, আমাদের এই বক্রপৃষ্ঠটা ক্ষেত্রফল লাগবে। আমাদের টার্গেট হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করা। সমগ্র তলটা কি, সমগ্র তলটা হচ্ছে যেমন এই তল আর এই যে বক্রতল, ক্লিয়ার। আমরা কিন্তু এই যে দুই পাশে ক্ষেত্রফল বের করলাম, এই বক্রতলটা দেখো, এইখানে এই যে খাতাটা দিয়ে আমরা একটা সিলিন্ডারিক্যাল শেপ অঙ্কন করলাম। তাহলে এইটার এই যে বৃত্তটুকুর ব্যাসার্ধ হচ্ছে r, এই চারপাশের দৈর্ঘ্য কত, চারপাশের দৈর্ঘ্য হচ্ছে 2πr। আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে চারপাশের দৈর্ঘ্য 2πr। তোমাকে প্রশ্ন করা হলে যে এখান থেকে সম্পূর্ণ ঘুরে আসলে কত, 2πr। তুমি যদি এখান থেকে কেটে ফেলো, দেখো কেটে ফেললে এরকম হয়ে যাবে। এরকম যদি হয়ে যায়, হ্যাঁ, তাহলে দেখো এই যে গোল ছিল এখান থেকে এই পর্যন্ত কত ছিল, 2πr। তাহলে তুমি কি বলবা, এখান থেকে এই পর্যন্ত 2πr, এটা একটা আয়তকার শেপ হয়ে গেছে। কি হয়ে গেছে, আয়তকার শেপ। তাহলে এটা হয়ে যাবে 2πr, ক্লিয়ার। এই যে এটা গোলটুকু ছিল, আবার বললাম এই যে গোল ছিল, তাহলে আমরা এখান থেকে কেটে ফেলছি 2πr, আর এটা উচ্চতা হচ্ছে h।
তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটাকে ধরতে পারো প্রস্থ, অথবা এটাকে দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ 2πr/s। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তুমি লিখে নিতে, এখানে কিন্তু লেখা আছে তোমাদের, এইখানে দেখো 1 নম্বরে লেখা আছে ভূমির ক্ষেত্রফল πr², বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এই যে 2πrs। দেখো 2 নম্বরে, হ্যাঁ, এই বইটার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 2πrs। তাহলে তুমি এই যে দুই পাশের ক্ষেত্রফল আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দুইটা যোগ করে দাও, এটা হয়ে যাবে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা এটাকে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে পারো। কার? এই যে বেলনের। ঠিক আছে, তো এটাকে তুমি আবার লিখতে পারো এইভাবে, 2 কমন যাবে, পাই কমন যাবে, আর কমন যাবে, r+s লিখে দিতে পারো। তাহলে একটা সিলিন্ডারের দুইটা ভেরিয়েবল আছে, মানে দুইটা চলক আছে। কি কি? একটা হচ্ছে তার তলার ব্যাসার্ধ, আরটা হচ্ছে এটা লম্বায় কতটুকু, উচ্চতা। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি তুমি জানো তাহলে এটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এইভাবে শিখতে পারি, 2πr × r+s, মানে আর আর এস এর যোগফলকে 2πr দ্বারা যদি গুণ করে দাও সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এরপরে এখানে দেখো কি লেখা আছে, আয়তন 4 নম্বরে। তা আয়তন ওই যে আমরা এর আগে, এই কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম আয়তন বের করার সূত্র কি? এটা তলার ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে। যে কোনো জিনিস সমানভাবে যদি বেড়ে ওঠে তাহলে তলার ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ দাও, আয়তন বেড়ে যাবে। তলার ক্ষেত্রফল কি ছিল বলো তো? πr²। যেহেতু তলাটা বৃত্তাকার তাহলে তাকে h দ্বারা গুণ করে দাও, তার মানে πr²h, অনলি h দ্বারা গুণ দাও, তলার ক্ষেত্রফলকে আয়তন বেড়ে যাবে। এটা শুধু সিলিন্ড্রিক্যাল শেপ না, যে কোনো বস্তুর ক্ষেত্রে। ধরো একটা বস্তু সমানভাবে বেড়ে উঠছে, এখানে আমরা ধরো এই বস্তুটাই, মানে এইটাই, এটা তলার যে ক্ষেত্রফল সেখান থেকে দেখো তো সমানভাবে সোজাভাবে উঠছে একটা বিল্ডিং, এই পিলারগুলো কিন্তু সোজা থাকে, তাই না? সমানভাবে বেড়ে উঠছে। তাহলে এই যে তলার ক্ষেত্রফলটাকে উচ্চতা দ্বারা গুণ দাও, তাহলে এইটা কতটুকু জায়গা, মানে আয়তনটা বেড়ে হয়ে যাবে। এখন তুমি যদি এটা ত্রিভুজ আকার হয়, চতুর্ভুজ আকার হয়, বাট সমানভাবে বেড়ে ওঠে, তাহলে তলার ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ দিয়ে দাও। এই ছিল আমাদের 3টা বিষয়। এখানে একটা 30 নম্বর একটা অঙ্ক আছে, দেখো। একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 10 মিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠ। এখানেও একদম সূত্র দিয়ে শুধু করে ফেলবা, এগুলো তোমরা পারবা, কারণ এখানে বেলনের উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, শুধু সূত্র দিয়ে করে ফেলবা, দ্যাটস এনাফ। আচ্ছা, 31 নম্বর একটা সৃজনশীল অঙ্ক, আমরা সৃজনশীল অঙ্ক পরে সলভ করব। 12 নম্বর পর্ব থেকে 11-12 নম্বর পর্বে আমরা এগুলো আলোচনা করব সামনে। দেখো এখানে 32 নম্বর কি বলছে, কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। পৃষ্ঠতলটা কি? ঘনক। দেখো ঘনকের পৃষ্ঠ, তাহলে ঘনক আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এক একটা পৃষ্ঠ কিন্তু বর্গাকার, এক একটা পৃষ্ঠ কি ঘনকের বর্গাকার। সেই পৃষ্ঠের কর্ণ বলছে, এখানে কিন্তু ঘনকের কর্ণ বলে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি বলতো এটা ঘনকের কর্ণ তাইলে একটা বিষয় হতো যে ঘনকের এক ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণের সূত্র কি? √3a। এখানে বলছে ঘনকের পৃষ্ঠের কর্ণ, তাহলে পৃষ্ঠটা বর্গাকার, এটার কর্ণ তাহলে √2a, তাহলে বাহুর দৈর্ঘ্য তো a, তাহলে আমরা বলতে পারবো যদি বাহুর দৈর্ঘ্য a হয় কর্ণ হচ্ছে √2a। প্রশ্ন মতে √2a সমান 8√2, উভয় পক্ষ থেকে √2 কাটাকাটি, a সমান 8। তাহলে ঘনকটার এক ধারের দৈর্ঘ্য কত? 8, ঘনকটার কর্ণ কত? √3a, তার মানে এই a মানে কত? 8, 8√3, এটা হচ্ছে ঘনকের কর্ণ। অনায়াসে বের হয়ে যাবে, দেখো ক্যালকুলেটারে চাপ দাও, বের হয়ে যাবে। এরপর আয়তন বের করতে বলছে, ওই যে এক ধারের দৈর্ঘ্য এইটা, তাহলে ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র আমরা শিখছি a³ দিয়ে দাও, বের হয়ে যাবে। 33 নম্বর দেখো, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার, একে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করে। এই জিনিসটা বুঝতে হবে, এটা কিন্তু অনেকবার তোমাদের আসছে। এই যে 33 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের একটা আয়তক্ষেত্রের কথা বলছে, ধরো এই খাতাটা, এটা একটা আয়তক্ষেত্র না? অবশ্যই আয়তক্ষেত্র। এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আমাদের এটার দৈর্ঘ্য বলছে 12 সেন্টিমিটার,
প্রস্থ 5 সেন্টিমিটার, এটা ধরো 12, এটা 5। এরপর বলছে একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে, এটাকে তুমি যদি বড় বাহু কোনটা, এটা না, এটা চারপাশে যদি ঘুরাই আনো এইভাবে, এটাকে ফিক্সড রেখে চারপাশে যদি এরকম ঘুরাই আনো, তাহলে কিন্তু একটা কি শেপ তৈরি হবে। দেখো এইখানে তুমি চিন্তা করো, এটা যদি এখানে রেখে এরকম করে ঘুরাও, তাহলে চারপাশে এই বিন্দুটার সাপেক্ষে কিন্তু চারপাশে এরকম করে হবে, তাই না? এরকম হয়ে যাবে গোল, রাইট? এরকম গোল হয়ে যাবে। তাহলে তখন কিন্তু তোমার এখান থেকে এই পর্যন্ত কত হয়ে যাবে? 5। তাহলে এটা কি শেপ হয়ে যাবে? একটা সিলিন্ড্রিক্যাল শেপ, মানে বেলন। এই যে এরকম করে একটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়ে যাবে, যে শেপটার এই যে তুমি বড় বাহুর চারদিকে ঘুরাইলা, তাহলে এই বড় বাহুটা হয়ে যাবে উচ্চতা, আর এই ছোট বাহুটা হয়ে যাবে ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারবো এইখানে যে আয়তকার ক্ষেত্র বলছে, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 5। যেহেতু বড় বাহু 12-র চারদিকে ঘুরাইছি, তাহলে এই 12টা হয়ে যাবে এইচ উচ্চতা, আর ব্যাসার্ধ হয়ে যাবে 5। তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার নাম হয়ে যাবে বেলন বা সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা সবগুলো জানি সূত্র। কিছুক্ষণ আগে আমরা 3 নম্বরে শিখছি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2πr r+h, এভাবে দিয়ে দেওয়া বের হয়ে যাবে শুধু সূত্র। একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা 2πr h+r অথবা r+h, আর আয়তন আমরা শিখছি πr²h, দুইটাই কিন্তু দেওয়া আছে। এই সূত্র দিয়ে করে ফেলো, কিন্তু বিষয়টা বুঝতে হবে যে কি ধরনের ঘনবস্তু এখানে উৎপন্ন হয়। যদি এটা তুমি ধরতে না পারো তাহলে কিন্তু পারবে না। তো এই ছিল আজকে আমাদের 9 নম্বর পর্ব 16.4-এর যে বেসিক ক্লাসগুলো এবং এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। আগামী পর্বে আমরা অনুশীলনীর অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।